চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন দুই নারী। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে অটোরিকশাটি রাউজান থেকে 5 জন যাত্রী নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে মোটরসাইকেলে আসা 3 যুবক পেট্রোল বোমা ছোড়ে। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। নগরীর আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলস ফিলিং স্টেশনের সিসিটিভিতে ভোর 4:21 রেকর্ড করা ফুটেজে দেখা যায় অটোরিকশায় লাগা সেই আগুনের ছবি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে 3 যুবক অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে আহত হয় 2 জন নারী। সিএনজি একটা আসছে, পরে আমি এখানে দাঁড়া হয়েছি, শব্দ কোনো শুনিনি, সিল্লাবেলা করতেছি আমরা এখানে দাঁড়া হয়েছি, আমি আর গেটের বাইরে জানি। পরবর্তী সিএনজি চলে গেছে আর আমি আর জানি না স্যার। ঘটনার পর আহতদের চমেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, লায়লা ও ঝর্ণা নামে ওই 2 জন নারীর শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে একজন, যার বয়স 50-এর মতো, উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%। এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিয়েছি, ভোরবেলা আসছে। তো 90% যিনি উনি ঢাকা রেফার হয়ে গেছে। আরেকজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম, 30-32-এর মতো, উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে নগরীর বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা সিএনজিতে আগুনের ঘটনা শুনেছেন। এটা পারিবারিক কোন্দল নাকি ছিনতাইয়ের চেষ্টা তদন্ত ছাড়া বলতে পারছেন না। তবে বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্বশত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী, কেন বা কারা গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করি। আহতরা চট্টগ্রামের রাউজান থেকে সিএনজি যোগে কুতুবদিয়ার মালেক শাহ দরবারে যাচ্ছিলেন। নগরীতে হঠাৎ পেট্রোল বোমা হামলা জনমনে আতঙ্ক তৈরি করেছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং এই ঘটনায় জড়িত কাউকে কি পাওয়া গেছে কিনা, পুলিশের কাছে কোনো তথ্য এসেছে কিনা? অদিতি, ওই সিএনজিতে 5 জন ছিলেন, তার মধ্যে পেট্রোল বোমার আঘাতে 2 জন আহত হন, একজন খুব মারাত্মক আহত, আসলে 90% যার দেহ পুড়ে গেছে, তাকে উন্নত চিকিৎসার ঢাকা পাঠানো হয়েছে। এবং আরেকজন যিনি অল্প আহত হয়েছেন, 5% মান, তাকে আসলে চিকিৎসা করতে দেওয়া হয়েছে এবং বাকিরা সুস্থ আছেন। এবং এখানে এই ঘটনার পর পুলিশি তৎপরতা বেড়েছে, বিশেষ করে পেট্রোল বোমার মতো এই ঘটনা আসলে সবাই একটু বিষয়টা একটু ভাবাচ্ছে। এবং বাইজিদ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলছেন যে হঠাৎ করে এরকম পেট্রোল বোমা দিয়ে যে আক্রমণটা হয়েছে, এটা আসলে তাদেরকে ভাবাচ্ছে এবং তারা এখনো পর্যন্ত এই ধরনের কাউকে অ্যারেস্ট করতে পারেনি। তবে তারা বলছেন যে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি, তারা বলছেন যে যেহেতু খুব ভোর রাতে ঘটনাটি ঘটেছে, এই সময় আসলে রাস্তায় যানবাহনও কম ছিল এবং লোকজন নেই বলেছিল। প্রায় এই ঘটনা হচ্ছে ভোর রাত 4:21 ঘটনা। তো এই যার কারণে আসলে তারা বলছেন যে যেহেতু ভোর রাতে এটিকে আসলে ছিনতাই উদ্দেশ্যে নাকি কোনো পূর্বশত্রুতা বা পারিবারিক কোন্দল, বিষয়টা তারা জানার জন্য চেষ্টা করছেন। এবং এখানে সেই সিএনজিটি সেই রাউজান থেকে যাচ্ছিল কুতুবদিয়া, বেশ দূরত্ব কিন্তু। এবং সিএনজি ড্রাইভার তিনি আসলে আমাদেরকে বলেছেন যে নগরের অক্সিজেন মোড় থেকে আসলে তিনি খেয়াল করেছেন যে একটা মোটরসাইকেল তাদেরকে ফলো করছিল এবং সেটি আমিন জুট মিলের কাছাকাছি এলাকায় যখন এসছে, তখন আসলে 3 জন যুবক তাদের মোটরসাইকেল রোধ করে দাঁড়ায় এবং একসময় হঠাৎ করে দেখা যায় তারা কিছুকে ছুড়ে মারতে দেখেছেন এবং তারপরে দেখেন তার সিএনজিটি জ্বলে উঠেছে। এবং তিনি তৎক্ষণাৎ আসলে সিএনজির মধ্যে যে সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার যে তারটি ছিল, সেই তারটি সংযোগ তার, সেটি আসলে তিনি তখন খুলে ফেলেছেন এবং খুলে ফেলেছেন বলে আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তারপরে 2 জন আহত হচ্ছেন, একজন খুব মারাত্মক আহত। এবং সিএনজি ড্রাইভার তিনি বলছেন যে আসলে ওই সময় আহত হওয়ার পর তাদেরকে আরেকটি গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তো পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। তো এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করেনি যারা আহত তাদের পরিবারের পক্ষ থেকে, এবং তারা আহত যারা তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যিনি খুব বেশি আহত তাকে নিয়ে ঢাকায় চলে গেছেন, এবং বাকি যারা তারা রাউজানে ফিরে গেছেন। এবং যেহেতু জানা যে আসলে অনেকদিন ধরে কিন্তু এই পেট্রোল বোমার যে বিষয়টি, এই ধরনের কোনো ঘটনা আসলে চট্টগ্রাম শহরে দীর্ঘদিন আসলে হয়নি। তো ফলে নতুন করে এরকম পেট্রোল বোমা দিয়ে আসলে ছিনতাই বা প্রতিহিংসার মতো করে একটা ঘটনা যখন ঘটে, তখন আসলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, এবং তারা বলতে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু তৎপর থাকতে, এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে। রাজীব, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেটগুলো জানছিলাম, আপনি খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন এতক্ষণ। নারায়ণগঞ্জের চাষাড়া রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন না নিয়ে নির্মাণ করা 12 তলা ভবনের 3 তলা পর্যন্ত ভেঙে দিয়েছে রাজুক। পাশাপাশি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কর্মকর্তারা জানান 2024 সালে এরকম আরও 9টি ভবনের অননুমোদিত অংশ ভেঙে দেওয়া হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। এরপরেও নারায়ণগঞ্জে চলছে নকশা বহির্ভূত ভবন নির্মাণ। এই অপকর্ম বন্ধ করার ঘোষণা দেন কর্মকর্তারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় নারায়ণগঞ্জের জোন 8 এ মোট 19,132টি ভবনের মধ্যে 17,588টি নির্মিত এবং 1,544টি নির্মাণাধীন। এই নির্মিত ভবনের মধ্যে 2,606টি ভবন নকশা লঙ্ঘন করে নির্মিত হচ্ছে, যা মোট ভবনের প্রায় 30 ভাগ। রাজুক নিয়মিতভাবে নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তারপরেও কিভাবে এমন অনিয়ম হয় এই প্রশ্নের উত্তর পান না নগরবাসী। আমরা যারা ল্যান্ড ওনার আছি আমরা কোনোভাবে বেআইনিভাবে বিল্ডিং করতে দিব না, কারণ এটা তো এক দুদিনের জিনিস না, ঠিক না? এটা আজকে আমি বেআইনিভাবে করতে দিব, কালকে এসে রাজুক ভাইয়া দিব। নারায়ণগঞ্জে ওনাদের রাজুক যেভাবে প্ল্যান দেয়, মানে 60% ছাড়তে বলে আর 40% বিল্ডিং করতে বলে। এই নিয়ম, এই অদ্ভুত নিয়ম অনুসারে নারায়ণগঞ্জে যদি একটা বিল্ডিং হয়ে থাকে তাহলে আমি অনুসারে আমি বিল্ডিং করতো। ক্ষমতা বলে কিছু না, মানে আমার জায়গা কি হতো, এত পরিমাণ জায়গা ছাইরা করে না, ওই জন্য আর কি। অভিযান নিয়ে রাজুকের অথরাইজ অফিসার বলেন, অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। যেখানে অনিয়ম থাকবে সেখানে রাজুক কঠোর ব্যবস্থা নেবে। মোবাইল কোর্ট থেকে সংযোগ বিচ্ছিন্ন করা আছে, অভিযান চলমান থাকবে, দরকার হলে আবার আসা হবে। এদিকে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, রাজুক অনুমোদিত প্ল্যান না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজুক অনুমোদিত একটা প্ল্যান দেখিয়েছেন, এই প্ল্যানটা আমরা দেখলাম, দেখার পর এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি। তো যেটুকু ডেভিয়েশন পেয়েছে আমরা সেটুকু আমরা বিচ্ছিন্ন করব, আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। এ ধরনের অভিযান ও পরিদর্শন সত্ত্বেও নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে। এটি নগরবাসীর নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। নূর তাজমিন নীর, ৭১। নারায়ণগঞ্জের গলাচিপা মহল্লায় নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে শহরের আলম খান লেন এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, অভিযান কি এখনো চলছে? কতক্ষণ চলবে এবং কয়টি ভবনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে রাজুক? অদিতি, সকাল 10টা থেকে নারায়ণগঞ্জ রাজুকের জোন 8-এর কর্মকর্তারা এবং ঢাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টিমটি অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে কাজ শুরু করে। তারা এ পর্যন্ত 6টি ভবনে অভিযান চালিয়েছে। এর মধ্যে 5টি মিটার জব্দ করা হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই অভিযান অব্যাহত রাখবে এবং তারা এবং তদারকির মধ্যে এবং মনিটরিং এর মধ্যে রাখবেন। অদিতি, যদি একটু পেছনে কথা বলতে হয় যে নারায়ণগঞ্জে যে 30% ভবন রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ কিংবা নির্মাণের যে নিয়ম কানুন না মেনে করা হয়েছে, এই সংখ্যাটা কিন্তু আরো বেশি। কিছুদিন আগে প্রায় 2023 সালের দিকে নারায়ণগঞ্জে প্রায় 36টি ভবনকে
রাজউক নির্মাণগতভাবে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল এবং সেগুলো ভেঙে ফেলার কিন্তু পরামর্শ দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে এবং সেগুলোতে মানুষ বসবাস করছে, ব্যবসা বাণিজ্য চলছে। এমনই একটা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কিন্তু ভবনগুলো যে অবস্থায় চলছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রাজউকের কর্তৃপক্ষ জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে তাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমার পেছনে যে ভবনটা আছে যেটা পপুলারের ভবন নামে, এই ভবনটা মূলত হচ্ছে আল হাকিম প্লাজা। এখানে দেখেন 10 তলা একটা ভবন করা হয়েছে, তার উপরে 27 তলা আরো 3 তলা বৃদ্ধি করা হয়েছে ছোট ছোট করে। এই যে এভাবে বৃদ্ধি করা, এই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং রাজউক কিন্তু এই ব্যাপারটা দেখেও না দেখার মতো অনেকটা রয়ে গেছে। এরকম করে যদি আপনাকে আরো কিছু ভবন আছে নারায়ণগঞ্জে, যেমন রুফটপ যেগুলো রেস্টুরেন্ট রয়েছে, এগুলোর কিন্তু কোনো অনুমোদন নেই এবং অনুমোদন ছাড়াই কিন্তু এগুলো নারায়ণগঞ্জে প্রায় গজে উঠছে অনেক এরকম রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট। আপনাকে যদি একটু পেছনে কথা বলতে হয়, যে নারায়ণগঞ্জে যে ভবনগুলো বর্তমানে করা হয়েছে তার প্রায় খুবই অল্প সংখ্যক রাজউকের নীতিমালা মেনে চলছে। যার ভবনের মালিক কিংবা যারা আছেন তৈরি করছেন তারা নিজেদের ইচ্ছা মতোই বলতে গেলে আপনাকে এটাকে এক্সটেনশন করছেন, বাড়ি করতেছেন এবং ঝুঁকিপূর্ণ নিজেকে করে তুলছেন। এমনই একটা পরিস্থিতিতে আমরা রাজউকের যে অভিযান আজকে চললো, এই অভিযানকে নারায়ণগঞ্জবাসী যথেষ্ট পরিমাণে স্বাগত জানিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছি, ভবন মালিকের সাথে কথা বলছি কিংবা যারা বসবাস করে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদের বলছে এ ধরনের অভিযান আসলে অব্যাহত থাকা দরকার। কারণটা হচ্ছে এইরকম ভবনগুলো যখন মানুষ ভবনগুলোতে থাকে, এটা যেমন ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি অগ্নি ঝুঁকিপূর্ণ তো রয়েই যায়। এর বাইরে অনেক ভবন আপনার রাজউকের যে আজকে অভিযান আমরা দেখলাম, সেখানে কিন্তু বেশ রকম আমরা অভিযোগ পেয়েছি। আবার ভবন মালিক যারা নির্মাণ করছেন তারা কিন্তু রাজউক সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক কথা আমাদেরকে জানিয়েছে। যদিও রাজউক কর্তৃপক্ষ বলছে যে পরবর্তী পরিস্থিতিতে তারা আসলে অনেকটা দায়িত্বশীল হয়ে কাজ করছেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনাকে কোনোভাবেই তারা ছাড় দিতে চাচ্ছেন না এবং তাদের অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জের শহরের মধ্যে অদিতি। ধন্যবাদ হাবিব, আপনার কাছ থেকে আমরা এই অভিযানের খবর জানছিলাম এবং যেমনটি আপনি বলছিলেন যে অভিযান যেহেতু অব্যাহত থাকবে, নিশ্চয়ই আপনিও অন্যান্য অভিযানের খবর নিয়ে আমাদের সাথে পরবর্তীতেও যুক্ত হবেন। দর্শক, সহকর্মী হাবিবুর রহমান নারায়ণগঞ্জ থেকে রাজউকের অভিযান প্রসঙ্গে জানিয়ে দিয়েছিলেন সবশেষ খবর। কুমিল্লায় মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। হত্যার পর নিজেই থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিলে তাকে আটক করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ঘটনাটি ঘটেছে উপজেলার কোম্পানিগঞ্জ উত্তর 30 গ্রামে। ঘাতক স্বামীর নাম বাসির উদ্দিন। থানায় উপস্থিত হয়ে পুলিশকে বাসির উদ্দিন জানান, 9 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন মৌসুমী আক্তারকে। তাদের 4 বছর বয়সী যমজ একটি ছেলে ও মেয়ে রয়েছে। তিনি আরো জানান, স্ত্রী মৌসুমী আক্তার তাকে প্রতিনিয়ত মানসিকভাবে যন্ত্রণা দিত, তবে স্ত্রীকে হত্যার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। বাজার থেকে আনা পুঁটি মাছ তার উপর ছুঁড়ে মারলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গলা টিপে স্ত্রীকে হত্যা করেন। 6 দফা দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এদিকে 6 দফা দাবি আদায়ে সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশ করেছে শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে মহাসমাবেশ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা জনগণের দুর্ভোগ করছি, আমরা 30 লাখ ডিপ্লোমা শিক্ষার্থী আজকে যে অবস্থানে আসছি, তাদের ভবিষ্যৎ কি? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যদি এখন এই 6 দফা বাস্তবায়ন করে না ফিরতে পারি, আমরাই হব ডিপ্লোমা সেক্টরের সর্বশেষ শিক্ষার্থী। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসমাবেশ করে। সকাল থেকে শহীদ খায়রুল ছাত্রাবাস মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। যদি আমাদের যৌক্তিক দাবি না মানা হয়,
আমরা জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেভাবে আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তীতে দরকার পড়লে আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে মহাসমাবেশ করে জেলার সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। পটুয়াখালীতেও কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তা সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউসের গোল চত্বরে এসে মহাসমাবেশ ও মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমাদের কারিগরি ব্যবস্থা আরো উন্নত করতে হবে, ক্রাফটের নিয়োগ বাদ দিতে হবে। এদিকে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় সাবেক ও বর্তমান ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। পরে কাঠেরপুল এলাকায় সমাবেশ করে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নওগাঁয় প্ল্যাকার্ড, ব্যানার সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে সেখানে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। শাকিলা শম্পা, ৭১। রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেন। শুক্রবার 18 এপ্রিল এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের নিহত হওয়ার খবর আসে। এরপর থেকে তার বাড়িতে চলছে শোক। তার মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুরের চেঙ্গামুড়া গ্রামের মোহাম্মদ আকরাম পরিবারের দুরবস্থা দূর করতে ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা আর নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন প্রায় 9 মাস আগে। পরিবারের সদস্যরা আরও জানান, 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি শুরু করে আকরাম। কিন্তু বিগত 2.5 মাস আগে আকরাম বেশি আয়ের আশায় রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। এরপর ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা। আকরামের বাড়ি জুড়ে এখন শোক। পরিবার ও এলাকাবাসী নিহতের মৃতদেহ দেশে ফিরে আনতে ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। আমার ছেলেটা 5 দিন বাংকারে তোলা আছে, 5 দিন পরে আমার ছেলেরা উদ্ধার করছে। উদ্ধার করিয়া রাশিয়ার সেনাবাহিনীর লোক পর্যন্ত চালু করে আমার ছেলেরা উদ্ধার করছে। উদ্ধার করিয়া ওরা আমার ছেলেরা নিয়ে গেছে। ওরা আমার ছেলে আমার লোক ফোনে বাবা আমার আশা আর কইল না, আমার আশা আর কইল না। কত তো আল্লাহ এতিকে মাসলে দিলাম, পত্রটা লোকে দেওয়া হইব আর নাই তার দেওয়া হইব না। রবিবারে ডিউটি চাইছে, আশারা বলছে আম্মা আমি পরে কথা কমু, আমি হনে ডিউটিতে আইছি, আমি পরের দিন সোয়ালে কথা কমু, পরের দিন সোয়ালে কথা কমু। আমার বোধহয় শেষ কথা কইছে আমার লগে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 3 ভাই আর 2 বোন সহ 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। দরিদ্র বাবা ধার দেনা করে প্রায় 9.5 লাখ টাকা জোগাড় করে ছেলেকে বিদেশ পাঠায় পরিবারের হাল ধরতে। ফারদিন নীরব, ৭১। নানামুখী জটিলতায় বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে বন্দর নির্মাণের কাজ শুরু হচ্ছে। আগামী 22 এপ্রিল ঢাকায় একটি জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করার পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2 জেটির টার্মিনাল নির্মাণ। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। 24,000 কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পটি কয়েক বছর আগেই 9,000 কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয়েছিল 6.5 কিলোমিটার দীর্ঘ এবং 14.5 কিলোমিটার গভীর কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বড় জাহাজ। কিন্তু নানা জটিলতায় বারবার পিছিয়ে যায় এই পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ।
মাতারবাড়িতে দুটি জেটি নির্মাণের লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সাথে 22 এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দৈর্ঘ্য একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি সহ পুরো একটি টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় 6197 কোটি টাকা, পুরোটাই হচ্ছে জায়গার অর্থায়নে এবং আগামী ডিসেম্বর 2029 সাল পর্যন্ত এটার চুক্তির মেয়াদ থাকবে এবং এর মধ্যেই তারা টার্মিনালটা নির্মাণ করবে। গভীর এই সমুদ্র বন্দরটি চালু হলে শুধু বাংলাদেশ নয়, উপকৃত হবে প্রতিবেশী সব দেশও। ভিড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনের আধুনিক বন্দরের মতো বড় বড় মাদার ভেসেল। ফলে বাংলাদেশের রপ্তানি পণ্য অন্য দেশের বন্দরে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের জন্য পাঠাতে হবে না। মাতারবাড়ি থেকেই দ্রুত ও সাশ্রয়ী খরচে ইউরোপ, আমেরিকা বন্দরে পৌঁছে যাবে। গভীর সমুদ্র বন্দরের সুবিধা কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এরই মধ্যে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল খালাস, এসপিএম এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতারবাড়িতেই। এটা আমাদের প্রজেক্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের যে কন্ট্যাক্টটা হবে এটা আরও 2-3 মাস সময় লাগবে। এটা হয়ে গেলে তো আমাদের তারপরে যে আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং এই কাজগুলো শুরু হবে। গত 10 বছরের বেশি সময় কয়েকটি দেশ এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতায় আগ্রহী হলেও শেষ পর্যন্ত জাপানকেই বেছে নিয়েছে বাংলাদেশ সরকার। তাই 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী হচ্ছেন সবাই। এই চুক্তির যে সময়ের মধ্যে জন্য হবে তার আগেই তারা কাজ শেষ করবে, কারণ এই স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই বন্দরের জন্য। 14.5 মিটার গভীর কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজেই নোঙর করতে পারবে মাতারবাড়িতে। প্রতিটি জাহাজের কন্টেইনার 100,000 টন, তাহলে 80,000 থেকে 1 লক্ষ টন যদি কার্গো আসে, প্রোডাক্ট কস্ট তখন অটোমেটিকলি কমে যাবে। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। ফারদিন নীরব, 71। দর্শক, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি মহান বলছি এই জন্যই যে আমি বাংলাদেশের রাজনীতি, আমাদের বয়স তো কম হলো না, খান ভাই আছেন এখানে, তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এবং প্রথমেই শুরুতে আমি যে কথাটা বলেছি, সেই বিরল প্রজাতির রাজনীতিক যারা নিজেকে দিয়ে যান, রাজনীতিকে দিয়ে যান, মানুষকে দেন, সেই প্রজাতির একজন রাজনীতিক আব্দুল্লাহ নোমান। তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো, যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব। তার পরিবার, তার সন্তান, তাদের অনুসারী, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে রোহন ভাই আমাদের মাঝে নেই, আজকে বোধহয় তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কারণ জাতি এমন একটা সন্ধিক্ষণে চলছে, যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এখন জনমতকে
সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন, সংগ্রাম তৈরি করতেন, মানুষকে একত্রিত করবার সক্ষমতা তার ছিল। সেই জন্যই আজকে বারবার তার কথা মনে পড়ছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান। একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতিক, সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা। বিএনপি কেমন একটি দলে পরিণত করা, যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতা তারা কেমন যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আব্দুল্লাহ নোমান সাহেবের শূন্যতা অনুভব করব। প্রিয় বন্ধুগণ, বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নেই। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত হচ্ছে। আপনারা যদি কথা বলেন তাতে আমাদের কথা বলার দরকার হয় না ভাই, প্লিজ প্লিজ। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলের উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব একটা নির্বাচনের মধ্যে। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে, বিরক্ত করবেন, আমি নিয়ে নেবো দরকার হলে আমার, আমি নিয়ে নেব, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামালপুরের সরিষাবাড়িতে যমুনা সার কারখানায় অবৈধভাবে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক কর্মচারী সরবরাহ ঠিকাদার নিয়োগের অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে শোকজ করেছে আদালত। শনিবার যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মোসলেউদ্দিন
মূল্যায়ন কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদস্য ডাক্তার কামরুজ্জামান, মইনুল ইমরান, ইকবাল হোসেন, আব্দুল হামিম, জনতা ব্যাংক তারাকান্দি শাখার ব্যবস্থাপক ARM রেদওয়ানুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল মোমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডকে শোকজ করা হয়। গত বছরের 24 নভেম্বর যমুনা সার কারখানার অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগের দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। মোট 12টি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়। এতে মেসার্স AN এন্টারপ্রাইজের দরপত্র গ্রহণযোগ্য বিবেচিত হলেও তাদের কাজ দেয়া হয়নি। এতে প্রতিষ্ঠানটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে গত 17 এপ্রিল আদালতে মামলা করে। লালমনিরহাট দহগ্রাম সীমান্তে বিজিবির বাধায় নোম্যান্স ল্যান্ডে মাটি কাটা থেকে পিছু হটেছে বিএসএফ। সীমান্তের বাংলাদেশ থেকে তোলা ছবিতে দেখা গেছে এই তথ্য। বিজিবি এই ছবির সত্যতা নিশ্চিত করে জানায়, শনিবার দহগ্রাম সীমান্তের মেইন পিলার 7-এর কাছে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় বিএসএফ সদস্যরা মাটি কাটা শুরু করে। এ সময় গ্রামবাসী তাদের বাধা দেয়। পরে খবর পেয়ে দহগ্রামে কর্মরত বিজিবি এসে বিএসএফকে মাটি কাটায় বাধা দেয়। বিজিবি ও গ্রামবাসীর সম্মিলিত প্রতিবাদে বিএসএফ সদস্যরা পিছু হটে। এই ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি বলে জানিয়েছেন দহগ্রাম ক্যাম্প কমান্ডার। অনুমোদন হলে কাটবেন, ঠিক আছে না? এখন আমার সিউকে জানানো হবে। এখন আমার সিউরে জানাবো। জাস্ট আপনারা আমাদের কোনো এখন বন্ধ করান, মেশিনটা বন্ধ করান। হ্যাঁ, এখন বন্ধ করান। আমাদের কোম্পানি কমান্ডার ছাড়া আসতেছে, কথা বলবে, ঠিক আছে? বলি আপনারা कर दे रहे हैं, आप बात मान रहे हैं। बोल लेते हैं, बोल सीधा ना। अच्छा चलो कोई बात नहीं, हमको तो आधा करो तो बंद कर दे। দিনাজপুরের বিরলে পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবেশ চন্দ্রের মৃত্যুকে অসুস্থতাজনিত কারণে মৃত্যু বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি। পান খাওয়ার এক পর্যায়ে ভিকটিম পানের দোকানের সামনে হাটকোলার একটি ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে পড়ে। এ সময় তার সাথে থাকা কয়েকজন সহ স্থানীয়রা ধরাধরি করে পাশেই লিটন ডাক্তারের অর্থাৎ পল্লী চিকিৎসক দোকানে নিয়ে যায়। স্থানীয়রা জানান, ডাক্তার প্রথমে তার প্রেশার মেপে দেখেন প্রেশার নীল হয়ে গেছে। পরে তার সাথে থাকা অন্যান্যরা ভ্যানে তুলে মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসক ডাক্তার কৃষ্ণচন্দ্রের দোকানে আবারও ভবেশকে দেখান। তার সাথে রতন, আতিক, মুন্না, রুবেন। ডাক্তার কৃষ্ণচন্দ্র দ্রুত দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা অ্যাম্বুলেন্সে করে রাত 9:18 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3য় তলায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে ভবেশকে মৃত্যু ঘোষণা করলে ভবেশকে নিয়ে বাড়িতে আসেন স্বজনরা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলে আবারও রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে 4 জনকে ছোবল দিয়েছে সাপটি। এতে ভয়ে খেতে কাজ করতে যেতে পারছেন না শ্রমিকরা। জমির ফসল তোলা, ফসল পরিচর্যা ও গবাদি পশুর খাবার সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কয়েক হাজার কৃষক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাঠে মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালি শেষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। অনেকেই করেছেন ভুট্টার আবাদ, যা এরই মধ্যে সংগ্রহের সময় হয়ে গেছে, কিন্তু মাঠেই শেষ হচ্ছে মাঠের ফসল। কৃষকরা জানান, চরাঞ্চলগুলোতে আবারও উপদ্রব বেড়েছে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের। রাসেল ভাইপার সাপ এই 1.5 হাত লম্বা, চক করবো কিন্তু ভয় করে, খুব আতঙ্ক। আমরা ঘাস কাটি, সাপের ভয়তে তারা চালিয়ে যেতে পারতেছি না স্যার। কামড় দিলে আসি একজনের, মরে গেল, আর যাবো কিভাবে? কৃষকরা জানান, গত বছর রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছিল, তবে মাঝের কিছুটা সময় এই সাপের আতঙ্ক কম ছিল, সেটা আবার বেড়েছে। গেল 2 সপ্তাহে 4 জনকে ছোবল দিয়েছে সাপটি। ঘাস কেটে কামড় দিয়েছে রাসেল ভাইপার, নিয়ে আসতেছে। এখন কি অবস্থা দেখা যাক। গরুর জন্য ঘাস কাটতে গেছে মজলিশপুর চরে,
তার নাম হচ্ছে মালেকা বেগম। তো ওইখান থেকে ঘাস কাটতে যায়, তার নাকি রাসেল ভাইপার সাপে কামড়াইছে। চরাঞ্চলে শত শত বিঘা জমিতে ভুট্টা, বাদাম, তিল, আমন ও আউশ ধানের চাষ করা হয়, কিন্তু ফসলের জমিতে বিষধর সাপ রাসেল ভাইপার দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার কৃষক। শ্রমিক সংকটে ফসল কাটা ও পরিচর্যা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। ভয় করে এই সাপের রীতি, সাপের ভয়তে যাই না, সাপ দেখেন সেখানেই তো সাপ। রাসেল ভাইপার সাপ হলো ভয়ঙ্কর সাপ, এই কামড় দিলে মনে করেন সারা শরীর পচে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, কিন্তু রোগীর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার পরের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের ফরিদপুরে পাঠানো হচ্ছে। আমাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রয়েছে, বাট অ্যান্টিভেনম দেওয়ার পরে যে রিয়াকশন হতে পারে সেটার জন্য আইসিইউ সেটআপটা আমাদের এখানে নেই। গত বছর গোয়ালন্দে রাসেল ভাইপারের কামড়ে 4 কৃষকের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল 15 জন। আব্দুল আল মামুন, 71। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুরে 3 কিলোমিটার জাফর খাল খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসী জানান শিডিউল না মেনে তড়িঘড়ি করে কাজ শেষ করতে যাচ্ছে তারা। এদিকে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন খনন কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই, অত্যাধুনিক খনন যন্ত্র দিয়ে পরিমাপ করে বিল শোধ করা হবে। খনন কাজ কম করে বেশি বিল নেয়ার সুযোগ নেই। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে কৃষি জমিতে সেচ ও মাছ চাষের লক্ষ্যে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য ঐতিহ্যবাহী জাফর খালটি খননের উদ্যোগ নেওয়া হয় 2024 সালে। 67 লাখ টাকা ব্যয়ে এর খনন কাজ শুরু হয়। তবে খননের দায়িত্বে থাকা ফারিয়া এন্টারপ্রাইজের নামে কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠেছে। খালের গভীরতা 5 ফুট করার কথা দরপত্রে বলা থাকলেও গভীর করা হচ্ছে মাত্র 3 থেকে 4 ফুট। নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটিও খনন করা হয়নি। বিষয়টি আড়াল করতে তড়িঘড়ি করে খালে পানি ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসী জানান প্রথম দিকে 3টি ভিকু মেশিন দিয়ে কাজ করা হলেও এখন মাত্র 1টি মেশিনে কাজ করা হচ্ছে। প্র্যাকটিক্যালে মাইতো হয়েছে 60 ফুট। তখন আমরা ওনারা গেলাম যে ভাই এটা কতটুক ধরা, উনি বলছে যে 5.5 ফুট। ঠিক আছে, তখন আমরা বললাম যে আমরা তো মাইপা পাইছি 4 ফুট, তার 2 ফুট, উনি কোনো উত্তর দিতে পারলো না। হ্যাঁ, পাবলিক না বুঝে কতটুকু কাজ করছে, কোন জায়গায় 2 ফিট করছে, কোন জায়গায় 1.5 ফিট করছে, কোন জায়গায় 3 ফিট করছে। তাহলে 7 বছর পরে এই গাছটা এখনো আসছে, এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত। আমরা এটা আমাদের একটা প্রাণের দাবি ও কৃষকের দাবি, এই কাজটি যেন সুন্দরভাবে হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে খনন কাজ পরিমাপ করে বিল পরিশোধ করা হবে, তাই খনন কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই। এইটা আমরা যখন আমরা মাপ দিব তখন আমরা ধরতে পারবো, এখন তো আমরা মাপ দিচ্ছি না, তাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে আসছি এতটুকু কাটতে হবে। অনিয়ম গরমিলের কোনো সুযোগ নাই। এমন হতে পারে মাপ দেওয়ার পরে আমরা বুঝতে পারবো সে কম কাজ করেছে, যতটুকু কাজ করেছে তার প্রাপ্য ততটুকুই হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার সাখাওয়াত। কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের কথা জানান তিনি। শরীফ আজাদ প্রীতম, 71। রংপুরের মতো বিভাগীয় শহরেও ফাস্ট ফুডের জনপ্রিয়তা বাড়ছে। নানা কারণে নগরের বাসিন্দারা দীর্ঘদিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। তাদের অভিযোগ, নগরীতে ফাস্ট ফুডের প্রচুর দোকান হলেও বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই তারা মনে করেন ফাস্ট ফুডের দোকানগুলো নিয়মিত মনিটরিং করে তাদের খাবার স্বাস্থ্যবিধির মধ্যে আনা দরকার। আরও জানাচ্ছেন শাহ বায়াজিদ আহমেদ, ছবি তুলেছেন নবী ফেরদৌস রাফি। ব্যস্ত এই দম্পতি সময়ের অভাবে প্রিয় সন্তানকে খাওয়াতে এসেছেন ফাস্ট ফুডের দোকানে। পেট ভরাতে শিশুটির মুখে যে খাবার তুলে দিচ্ছেন তা কতটুকু স্বাস্থ্যসম্মত তা তিনি নিশ্চিত নন। ক্রেতারা বলছেন তারা কখনোই এই খাবারের মান নিয়ন্ত্রণে কোনো কর্তৃপক্ষকে কাজ করতে দেখেননি। আসলে তো স্বাস্থ্যসম্মত অতটা হবে না, মানে এমনিতে ভাল লাগে। জেনে শুনে বাচ্চাকে আসলে কেউ কখনো তো বিষ খাওয়ায় না ভাই। এখন আমার যেমন আজকে আমার মেয়ের মনে করেন আজকে জন্মদিন, তা সে উপলক্ষে এটা নাম ডাক শুনছে লাইভ পিজা, তো সে কারণে আসছি আজকে। এটা থেকে বাচ্চাদেরকেও বেরিয়ে আনার কোনো সম্ভবই হচ্ছে না। এগুলো খাবার খেয়ে এরা অভ্যস্ত, এখন বাঙালি খাবারগুলো আর খাইতে চায় না এরা। ক্রেতাদের আরও অভিযোগ, নানান স্বাদের খাবার বিভিন্ন বয়সী মানুষকে টেনে আনছে এইসব দোকানে। কারণ এখানে একই সঙ্গে পাওয়া যাচ্ছে ফুচকা, পিৎজা, চিকেন ফ্রাই সহ বহু মুখরোচক খাবার।
যেগুলো খোলা জায়গায় বিক্রি হচ্ছে। ভাজার সময় ব্যবহৃত তেলের স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যদিও এই অভিযোগ মানতে নারাজ ফাস্টফুড ব্যবসায়ীরা। ফ্রাই, সামোসা, মোটামুটি ফাস্টফুডের সব আইটেমে আছে। কেক সেকশনও আমাদের কেকের জগতে যা আছে সবই পাওয়া যায় এখানে, শুধু বাঙালিয়ানাটাই পাওয়া যায় না। ওই সমস্ত ওই আইটেমগুলাই নাই আমাদের। যেহেতু ফুডের মধ্যে তো যেটুকু ভালো রাখা যায় অতটুকু আমরা চেষ্টা করি। আমরা সেভাবে একটু সেভে করি, যেমন এটা বানানোর পরে মানে পলি দিয়ে ঢেকে রাখি। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এইসব খাদ্যে ভিটামিন ও মিনারেল না থাকলেও অতিরিক্ত ক্যালোরি শরীরকে স্থূল করছে, আর স্বাস্থ্যবিধি না মানার কারণে দেখা দিচ্ছে হাজারো সংক্রমণের শঙ্কা। হাই ক্যালোরিযুক্ত খাবার, মাংস এবং বিশেষ করে যে চিংড়ি মাছ, মাংস, ফাস্ট ফুড, বেভারেজ, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খাবার আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে আমরা হার্ট অ্যাটাককে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারব। ফাস্টফুডে অভ্যস্তদের কেউ কেউ দিয়েছেন নাগরিক জীবনের ব্যস্ততার অজুহাত, আবার কেউ বলছেন সামাজিকতা রক্ষা করতেও আজকাল নিয়মিত ফাস্টফুড খেতে হয়। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। শেরপুরে বিনামূল্যে বিতরণের ২,৮৭০ কেজি চাল সহ ৩টি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায় শনিবার কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় চালের বস্তা বহনকারী 2টি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতি আগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করেন তারা। ভারতের জনপ্রিয় শিল্পী কুমার শানুর মতো অবিকল গান গেয়ে আলোড়ন তুলেছেন মিঠুন কুমার বর্মন। গান নেশায় আর পেট চালাতে রিক্সা চালান। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ বর্ষে লেখাপড়া করছেন। নওগাঁর ছেলে মিঠুন এখন থাকেন গাজীপুরে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী। গাজীপুর শহরে কুমার শানুর মতো গান গেয়ে রিকশার যাত্রী সহ পথচারীদের মুগ্ধ করছেন মিঠুন নামের এক রিকশা চালক। গানের সুরে সুরে চলে তার রিকশার প্যাডেল। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। পথচারী থেকে শুরু করে এলাকাবাসী কিংবা যাত্রীরা সবাই মোহিত তার গানে। কেউ কেউ গন্তব্যে যাওয়ার পথে তাকে পেলে মহা খুশি হন। ও মেরি মাহবুবা। একটা মানুষ যে হুবহু একটা মানুষের কণ্ঠ নকল করে গান করে, সেটা মিঠুনকে না দেখলে বুঝতাম না। আমি বের হয়েছি বাজারে যাব, তো আল্লাহর কি রহমত হয়েছে জানি না, মিঠুনের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা হয়েছে, এখন ওর রিক্সায় উঠবার গান শুনবো না, সেটা কখনো হয়? খালি গলায় প্রথম গান শুনলাম, মনে হচ্ছে যে আমি ভারতের কোনো একটা শিল্পীর গান শুনতেছি। ওনার গান আসলে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে। কুমার শানুর কণ্ঠের মতনে কণ্ঠ। আমি চাই যে সে রেডিওতে যাক, বড় পর্দায় যাক, ভালো গান করুক, ভালো নাম কামাই করুক। অফিসে ঢোকার সময় তার গানটা শুনে অনেক ভালো লাগলো। তার প্রতিভাকে যদি বিকশিত করা যায় অনেক ভালো হবে। আমি দোয়া করি সে এগিয়ে যাক। মিঠুন জানান ছোটবেলা থেকেই তার গানের প্রতি আসক্তি। গানের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তালিম নেই। খালি গলায় চর্চা করেন কুমার শানুর গান, কারণ ছোটবেলায় শিক্ষকরা বলতেন তার কণ্ঠস্বর কুমার শানুর মতো। এই শিল্পীকেও তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। এর পরবর্তীতে যখন আমি ডিগ্রিতে ভর্তি হই, সেখানেও আমার স্যাররা ওই একই কথা বলতো। মানে সব জায়গায় আমি গান করলেই কেন জানি আমাকে শুধু বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর গানগুলো গাইতে বলে, এবং তারা সাজেস্ট করে যে তুই ঢাকায় যা, এবং ঢাকায় গিয়ে একটু কষ্ট করে হলেও এই গানটা নিয়ে তুই একটু চর্চা কর, একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি কর। তা আমি তখন থেকে আমার এই স্বপ্নটা তখন তারা আমার মধ্যে একটা বুনে দিয়েছে ভিতরে, এবং সেই স্বপ্নকে লালিত করে আমি ঢাকার প্রত্যেকটা জায়গাতে আমি প্রথমে স্ট্রাগল শুরু করি। মিঠুন আরও জানান, কিছুদিন আগে একটা বেসরকারি চাকরিও নিয়েছিলেন তিনি।
কিন্তু নিয়মিত গান গাওয়ার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে রিক্সা চালানো শুরু করেন। চাকরিটা না করতে পারার পেছনে কারণ হলো ওই যে সারাক্ষণ শুধু আমি গান, মানে 24 ঘন্টার মধ্যে হয়তো খাওয়ার ঘুম বাদে সারাক্ষণে আমার মুখে গান লাগানো থাকে। তো ওই এক পর্যায়ে ওখানকার সুপারভাইজার বলে দিল, ভাই এখানে তো গান টান করা যাবে না, তুমি ভাই এখানে বাদ দাও। তারপর আমি চিন্তা করলাম যে সবচেয়ে আমার জন্য কোন পেশাটা বেছে নিলে আমার জন্য গান করা সুবিধা হবে। তখন আমি চিন্তা করলাম যে একমাত্র আমি দেখতেছি রিক্সা চালানো, একবেলা যদি আমি রিক্সা চালাই, পরের বেলা আমি দেখা গেল যে স্বাধীন মতো আমি এখানে ওখানে প্রোগ্রামে গান করতে পারতেছি। আজীবন গাইতে চান মিঠুন। তার গানে মুগ্ধ হয়ে এলাকার লোকজন তাকে জুনিয়র কুমার শানু বলেন। परदेस मेरे यारा तुम याद रखना, तुम याद रखना। নূর তাজমিন নীর, ৭১। চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।